পড়ে। দেখুন, ওমর খাইয়াম কিন্তু অনুবাদটা বাংলা অনুবাদ করছে একজন হিন্দু সাহিত্যিক। উনি এখন এগুলোকে আমরা করতে পারতাম না? কোনো মুসলমান করতে পারতো না? করতে পারতো, হয়তো করছেও, চেষ্টাও করছে, কিন্তু ওইভাবে আসেনি। তো এইখানে বিশেষত বাংলাদেশের কনটেক্সটে আমি কি একটা মানুষ, আমার কতগুলো পরিচয় প্যারামিটার থাকে, যে মানুষ হয়তো এত ফুট লম্বা, এত ফুট পাশে, এইটা সেইটা একটা ফিজিক্যাল ডেসক্রিপশন থাকে, সাথে সাথে তার কতগুলো অন্তর্নিহিত ডেসক্রিপশন থাকে, যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি কিনা, অথবা অবিশ্বাসী, অথবা আমি কোনো সোশ্যাল ফিলোসফিতে বিশ্বাস করি কিনা, অথবা বিশ্বাস করি। তো সেই সব কারণে আপনার বাংলাদেশের, আমি সবসময় শুধু বাংলাদেশ বলি না, আমি বলি ব্রহ্মপুত্র গঙ্গার অববাহিকার যে অঞ্চলটা, এই অঞ্চলটা দীর্ঘ ইতিহাস, এবং আপনার ময়মনসিংহেও কিন্তু এখানে অনেক প্রাচীন সভ্যতা নিদর্শন পাওয়া গেছে। দুর্ভাগ্য হলো সেটা হলো 200 বছরের পরাধীনতা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে থাকা, এবং তাদের ডেলিভারেট অ্যাটেম্প্ট টু ডিস্ট্রয় আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার এন্ড এভরিথিং, যে এইখানে একটা সভ্য জাতি ছিল, এই জিনিসটাকে তারা উৎখাত করে দিয়েছে। এবং তাকে সাহায্য করছে কারা? সেটা করেছে যে উত্তর ভারত কেন্দ্রিক ব্রাহ্মণবাদী যে আদর্শ, তারা একসময় ছিল, যখন ব্রহ্মপুত্র না, ভাগীরথীর পূব দিকে যারা থাকতো তাদেরকে মনে করতে এরা অসুর, এরা অসভ্য বন্য জানোয়ার টাইপের লোক। সেই কারণে তাদেরকে ভয় পেত এবং তাদের সম্বন্ধে বিভিন্ন অলিক কল্প কাহিনী তৈরি করত। তো যাই হোক, তারই ধারাবাহিকতায় যখন ধরেন প্রথম ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি প্রথমে যখন এই অঞ্চল জয় করে, তখন থেকে মুসলমানদের রাজত্ব, পলিটিক্যাল পাওয়ার এস্টাবলিশড হয়। তারপরের থেকে 1947 পর্যন্ত একটা অধ্যায়, 47 থেকে 71, আর 71-এর পরে এখন আরেকটা অধ্যায়। এখন এই সম্বন্ধে এই যে ইতিহাস চর্চা, এর ভিতরে একটা কোশ্চেন বারে বারে আসে, সেটা হলো 47-এর ভাগ কি? ওরা বলে দেশ ভাগ, কিন্তু আপনি সত্যিকার অর্থ বলেন যে কোন দেশ ভাগ? তখন বেঙ্গল ছিল একটা প্রদেশ, ব্রিটিশ সাম্রাজ্যের একটা প্রদেশ, এবং ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু টোটাল হোল সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে ইউনিক বা একত্রিত ছিল না। কতগুলো দেশীয় রাজ্য ছিল, যার পরিমাণ প্রায় অর্ধেক আয়তনের ব্রিটিশ ভারতের যে এরিয়া তার প্রায় সমান, এবং অনেক রাজ্য ছিল, দেশীয় রাজ্য ছিল, যেগুলো আপনার হায়দ্রাবাদ, সেই সময় হায়দ্রাবাদ যখন ছিল, দ্যাট ওয়াজ বিগার দেন ফ্রান্স, এবং ধনীও, কিন্তু এটা সাংঘাতিক ধনী ছিল। এবং আমাদের অঞ্চল, এই বেঙ্গল অঞ্চল অনেক ধনী ছিল। তারপর ধরেন সময়ের বিবর্তনে এবং সম্পদের মালিকানায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্পদের মালিকানার পরিবর্তনের কারণে এই অঞ্চলের ম্যাক্সিমাম যারা মানুষ, মুসলমানদের অবস্থা খুব খারাপ থাকে। তারই প্রেক্ষিতে 1905 সালে বেঙ্গল ভাগ হয়, এবং তার কয়েকজন লোক, যেমন নবাব সলিমুল্লাহ, দেখেন তাদের কথা আমাদের লোকেরা বেশি জানে না, তাদের টেক্সট বইতে আমরা জানি না, এবং লেখা হয় না। বলা হয় যে এরাই হলো নাকি ভারতবর্ষের বা বৃহত্তর ভারতের সব দুঃখ কষ্টের মূল। কিন্তু যারা বলে তারা নিজেরাই কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত, এক ধর্মীয় ভাবে এক হলেও তারা একে অপরের ছায়া মারানো পর্যন্ত অস্পৃশ্যতার ভোগে, তাদের যে কষ্ট এবং তাদের যে বিভাজন এবং তাদের যে কি বলবো, তাদের যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর প্রতি যে নির্যাতন। তো এইখানে বাংলাদেশের যে অঞ্চল, সেটা কিন্তু এখনো আপনার হুমকি। আপনি দেখেন, কালকে আমরা মুসলমানরা একটু পেঁয়াজ বেশি খাই, সেই কারণে আমরা প্রতিবেশী দেশ থেকে পেঁয়াজ আনি, হুট করে তারা পেঁয়াজটা বন্ধ করে দিল। অথচ আমার ধারণা এগুলো তো আগে এগ্রিমেন্ট ছিল যে আপনি হয়তো এত টন পেঁয়াজ আমাকে দিবেন, কিন্তু তারা খট করে তারা সেটা বন্ধ করে দিল। অথচ আমরা ঠিকই আমাদের যে কমিটমেন্ট, অথবা আমরা যে সৌজন্যমূলক
ইলিশ মাছ যেগুলো দেওয়ার কথা আমরা দিলাম। তো এখানে দুইটা জাতের, দুইটা মানুষের কিন্তু চরিত্রগত কিছুটা তফাৎ আপনি দেখতে পারেন। আর যে জিনিসটা না বললেই না, সেটা হলো যে ধর্মীয় কারণে যে কিছু তফাৎ আছে। যখন আমাদের কোন কোন মন্ত্রীরা বলেন আমরা একই দেশ, একই জাতি, একই ভাই, ফেয়ার না, স্পিরিট হয়তো ঠিক আছে, মানুষ হিসেবে আমরা সবাই এক, কিন্তু এক বলতে কত দূর আপনি এক? আমাকে ধরেন, আমার মৃত্যুর পর আমি চাই না আমাকে চিতে দেন, আমি চাই যে আপনাকে আমাকে কবরে দেন। এবং আমি মাঝে মাঝে বলি যে হুজুরদের নিয়ে আমরা অনেক সময় রং তামাশা করি, সমালোচনা করি, বকাঝকা করি, তারাই কিন্তু আমার শেষ মুহূর্তে তারাই আমার জন্য দোয়া দুরুদ পড়ে। এখন সেই দোয়াটা আল্লাহর দরবারে কতটা কাজে লাগবে কি লাগবে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু সেইটাই হলো আমাদের সামাজিক, আমাদের ধর্মীয় রীতি। এবং সেইটাও কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমাকে আমারই প্রতিবেশী এক হিন্দু ভাইয়ের থেকে আমাকে আলাদা করে। এখন আমাদের যে কতগুলো বৈশিষ্ট্য, এটা হলো, আমি কামিং টু দ্য পয়েন্ট, যে বৈশিষ্ট্য হলো আমরা ছোটবেলা দেখছি আমাদের মা, চাচি, দাদি তারা কি করতো, তারাও ঘরের ভিতরে, বাড়ির ভিতরে তারা বোরখা পরতেন না, কিন্তু বাড়ির থেকে অন্য বাড়িতে যাওয়া বা একটু দূরে যাওয়া, বেড়াতে যাওয়া। আমার মা ছোটবেলায় আমি তার সাথেও গেছি, মামা বাড়ি যেতেন, কিন্তু তখন একটা বোরখা দিয়ে ঘরের থেকে উনি ওই যে কি একমালিয়া নৌকা বলে, নদীর পারে নৌকা পর্যন্ত বোরখা থাকতো। এখন তার মানে কি তারা প্রাচীন? আর আপনি যে কাপড় না পরেন তাহলে কি আপনি আধুনিক হয়ে গেলেন? আপনি দেখেন এইখানেও কিন্তু একটা সংঘাত চলতেছে, নীরবে একটা সংঘাত চলতেছে। সেটা আমাদের ফারাদ মাজার অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে একবার বলছিলেন যে আমাদের যে জেনারেশন, নতুন জেনারেশন, এখন তো ক্রিকেট জেনারেশন বা ডিজুইস জেনারেশন, তারা একটু বেশি আমোদ আহ্লাদ, ক্রিকেট প্রেমী অথবা এটা, কিন্তু কোনো ব্যবস্থা, কোনো সমস্যা তারা গভীরভাবে অনুধাবন করে না। এবং সবাই মনে করে যে আমি হয়তো এমন কিছু করি, বোম্বে সিনেমাকে নকল করতে পারলে আমি আধুনিক হয়ে গেলাম, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। আমাদের যে এই মুহূর্তে যেটা চলতেছে, কিছু এক মহিলা তার ছেলেকে বোরখা পরা অবস্থায় তার ছেলের সাথে করতেছে, তাকে ক্রিকেট ব্যাট নিয়ে ব্যাটিং করতেছে বা তার ছেলের সাথে সঙ্গ দিতেছে, সেইটা নিয়ে কিছু কিছু মহিলারা খুব খারাপ কমেন্ট করছে। আমি অত ওনাদের সম্বন্ধে ওইভাবে কমেন্ট করব না, এবং করা উচিত না, কিন্তু ব্যাপার হলো তাদের বোঝা উচিত যে তারাই আবার একসময় বলে যে আমাদের ড্রেস পরা, আমাদের চাল চলন, আমাদের যেমন এগুলো যার যার ইচ্ছা, ব্যক্তির স্বাধীনতা। তো ব্যক্তির স্বাধীনতা যদি আমি মনে করি যে আমার এই পাঞ্জাবি পরাটা আমার স্বাধীনতা হয়, তো আপনার যদি অন্য একটা শার্ট পরেন, আপনারও তো সেই স্বাধীনতা আমার স্বীকার করা উচিত। আপনার স্বাধীনতা যদি আমি স্বীকার না করি, আপনি কেন আমার স্বাধীনতা স্বীকার করবেন? এবং সবচেয়ে বড়, সভ্যতার যে কতগুলো প্যারামিটার থাকে, কোন কোন সভ্যতায় আপনার কিছু কিছু অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমরা সেটা পূর্বে বলেন পশ্চিমে বলেন, যদি আপনার ধরেন সেই এক্সট্রিম ট্রাইবাল সোসাইটিতে না যান, তাহলে আমাদের বেশভূষা পরা, ভদ্র মাফিক, হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক, এটা করা, এটা আমাদের সবাই করে। তো সেইখানে খুব একটা উলঙ্গপনা করা, খুব একটা, ওইটাই আমি মনে করি না আধুনিকতার চিহ্ন। যারা একটা বিশেষ বিশেষ উদ্দেশ্যে সেটা বলতেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কালচারালি এই অঞ্চলের মানুষকে ভুলিয়ে দেওয়া, তাদেরকে কালচারালি দুর্বল করা, কালচারালি তাদেরকে স্যাটেলাইট হিসেবে দেখা, যে একমাত্র হয়তো মানে তুমি একটু হবা, উন্নত হবা যদি তুমি ভারতীয় সভ্যতা তুমি মনে করো। ভারতীয় সভ্যতা কিছু নেই, আছে হিন্দু সভ্যতা, এবং হিন্দুদের সভ্যতার ভিতরে অনেক তফাৎ আছে। যেমন দুর্গাপূজা হয়তো ভারতের এক অঞ্চলে হয়, কিন্তু আরেক অঞ্চলে দুর্গাপূজা হয় না। তো এখন এগুলো তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি যেটা মনে করি, আমাদের যে রাষ্ট্রটা 56,000 বর্গমাইল, যে রাষ্ট্রটা 18 কোটি বা 19 কোটির লোক, আমাদের একটা স্বাতন্ত্র বোধের থেকে আমাদের সেই সাংস্কৃতিক যে স্বাধীনতা, সেটা আমাদের
অন্য কেউ বলে দেওয়া ঠিক না যে তোমার এই স্বাধীনতা এই পর্যন্ত, তোমার এই স্বাধীনতা অন্য পর্যন্ত। আমি মানে অন্তত এইটা বলতে পারি যে কালচারাল আইডেন্টিটি ডিস্টিংশন যদি না থাকে তাহলে তো আপনার জাতি রাষ্ট্রর তফাৎটা থাকে না। দেখেন ফ্রান্স এবং ইংল্যান্ড অনেক বছর যুদ্ধ করছে এবং ইনফ্যাক্ট এখনো তারা ইনডাইরেক্টলি তারা যুদ্ধ করে অন অ্যানাদার লেভেল। আগের মতো হয়তো বন্দুক নিয়ে না, কিন্তু অন্য লেভেলে তাদের ইতিহাসের মূল পরিবর্তনগুলো কিন্তু এই ফরাসি ইংলিশ তাদের যুদ্ধ বিগ্রহের ফলাফল। সেই পরিবেশ বিস্তার থেকে শুরু করে তাদের আভ্যন্তরীণ যে রাজনীতি, আভ্যন্তরীণ যে সভ্যতার বিকাশ ঘটছে। এখন আমাদের ওখানে এরা তো সবই ইউরোপিয়ান, কিন্তু তথাপি তারা তাদের নিজস্ব কালচারাল আইডেন্টিটিটা বজায় রাখছে। এখানে আইরিশরা ইংলিশরা একই ভাষায় কথা বলে, তার মানে এই না যে দুইটা দেশে এক হয়ে গেছে অথবা তারা একই কাল, তাই না? এটা না, এক ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান কম্পোনেন্ট বাট ইট ইজ নট দ্য ফাইনাল কম্পোনেন্ট, তার ভিতর আরো কিছু থাকে। তো আমাদের ওখানেও আমাদের যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এখন যেখানে, সেই অঞ্চলের স্বাতন্ত্র্যবোধ আমাদের রাখতে হবে এবং আমাদের বুঝতে হবে যে না, হ্যাঁ আমরা এখন হয়তো ঘোমটা ছেড়ে দিয়ে কপালে সিন্দুর দিলেই আমি আধুনিক হয়ে গেলাম, সেটা না। কেউ যদি দিতে চায় লেট দেম ডু, সেটা হয়তো হিন্দু ধর্মাবলম্বীরা তারা সেটা দিতে চায়, বেশ ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই না যে আমাদের মহিলারা সেটা নকল করুক। কিন্তু দুর্ভাগ্যবশত হলো কিছু কিছু মহিলারা সেটা কিন্তু করতেছে আর কি। আমিও 2-4 জন চিনি যারা মনে করে ওইটা হলেই আধুনিক হয়ে গেল। হ্যাঁ, যেমন আপনি পানিকে জল বলতে হবে, তারপর আল্লাহ আপনি বলতে পারবেন, ঈশ্বর বলতে হবে। হ্যাঁ, আমার এক আত্মীয়, উনি বিবিসিতে কিছুদিন কাজ করতেন। আমি বলতেছি ডক্টর মিলন, যে কারণে বললাম বিবিসি মানে ভারতীয় ব্রডকাস্টিং কর্পোরেশন, তার কারণ ওখান থেকে সূক্ষ্মভাবে অনেক জিনিস শিখানো হয়। হ্যাঁ, যে কপালে টিপ দেওয়াটাই নাকি আধুনিকতার লক্ষণ, বাট দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ ইনডক্ট্রিনেশন। আপনি সেটা না। হ্যাঁ,